মজলুম নির্যাতনের শিকার ভুক্তভোগী কোটি কোটি মানুষের অভিশাপেই ধ্বংস হবে ফ্যাসিস্ট তারেক। ডেভিল ইনুসকে সেফ এক্সিট দিয়ে দিল। আজকে ভোর 6টা 50 খুবই গোপনীয়তার সাথে তুর্কিশ এয়ারলাইন্স যোগে দেশ ত্যাগ করলো ডেভিল ইনুস। এই তো কিছুদিন আগে একজন আইনজীবী ডেভিল ইনুস সহ তার ক্যাবিনেটের কোন উপদেষ্টারা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই নিষেধাজ্ঞা চেয়ে তিনি একটি রিট করেছিলেন। আদালতের রায়ের আগেই ডেভিল ইনুস ফ্যাসিস্ট তারেকের সাথে গুলশানে যুক্তরাষ্ট্রের হাই কমিশনের বাসায় গোপন একটা বৈঠক করেন। সেই বৈঠকে ডেভিল ইনুস তারেকের সাথে কাছে অনুরোধ করে বলেছিলেন, আমার বিরুদ্ধে যেন আদালতের কোনো রায় ঠায় না হয়, এই বিষয়টা তুমি দেখো। ঠিক পরের দিনই সেই যে রিটকারীর আবেদন কাটসাট করে আইনজীবী সেটা খারিজ করে দেয়। তিনি বলেন, এই দেশে তো তার বিপুল পরিমাণ ব্যবসা, তিনি দেশ ত্যাগ কেন করবেন? অথচ ডেভিল ইনুসের সাবেক উপদেষ্টা এই যে তৈয়াব, সংবিধান ফেলাই দিতে আসা এই জালেরিয়াস, সে দেশ ত্যাগ করে নাই, সে বাগে নাই। এইভাবে দেশ ধ্বংসকারী আজকে কোটি কোটি মানুষ মজলুমের শিকার, নির্যাতনের শিকার। আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছে? তাদেরা যদি এইভাবে দেশ ত্যাগ করে, এইভাবে যদি সেফ এক্সিট দিয়ে যায়, তাহলে ফ্যাসিস্ট তারেকের পরিণতিও একদিন এই দেশের জনগণ নির্ধারণ করে দেবে। ফ্যাসিস্ট তারেককে সেফ এক্সিট কে দিবেন? প্রিয় দেশবাসী, এই যে যতগুলো উপদেষ্টাদের দেখতেছেন গণমাধ্যমের সামনে এসে নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি কইরা ডেভিল ইনুসের উপর দোষ চাপাইয়া তারা আত্মসমর্পণ করতেছে, ওদের দিকে নজর রাখেন। এরা একজন উপদেষ্টা না, একজন শীর্ষ জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী। এই আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এইসব যতগুলো সমন্বয়ক দেখেন, এরা প্রত্যেকটা শীর্ষ জঙ্গি, এরা স্নাইপার ধারক। এরাই সেদিন জুলাই আগস্টে যতগুলো মানুষ মারা গেছে, 3500 পুলিশকে হত্যা করেছে, এরা খুনি, এরা হত্যাকারী। এদেরকে দেশ থেকে চলে যাইতে দিয়েন না। যদি পারেন জনগণ আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে যদি ধরতে পারেন, যখন যেটারে ওর চ্যাপ্টার ওইখানে ক্লোজ করে দেন, পিড়াই একেবারে হোতাইয়ে দেন, একেবারে সহাই দেন, পরিস্থিতি এমন করে দেন যেন দেশ ত্যাগ করতে না পারে। নিঃশ্বাস চিরতরে প্রয়োজন হলে অক্সিজেন ওইখানে চ্যাপ্টার ক্লোজ করে দেন। এরা দেশ থেকে বিদেশে চলে গেলে সেই বিদেশ থেকে আবার এই দেশের বিরুদ্ধে, এই সার্বভৌমত্বের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করবে। আপনারা জানেন, ওরা জুলাই আগস্টে 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইগুলা বলেই রাস্তায় আন্দোলনে সাধারণ মানুষকে মিথ্যা বলে, প্রোপাগান্ডা ছড়াইয়া, গুজব ছড়াইয়া রাস্তায় নামিয়েছিল। কেউ যদি জানতো তখন যে ওরা ক্ষমতা দখল করা ওদের মূল প্ল্যান, ওরা এখানে আইসা 71 মুছে দেবে, বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দেবে, ওরা মুক্তিযোদ্ধাদের কবরে আগুন ধরাই দেবে, এই দেশ থেকে 71-কে মুছে দিয়ে 24-কে হাইলাইট করবে, ওরা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, ওরা নতুন করে একটা সংবিধান নিজেদের মতো করে তৈরি করবে, তাহলে আপনারা কিন্তু রাস্তায় নামতেন না, আপনারা কিন্তু ওদেরকে সমর্থন দিতেন না। সুতরাং বুঝতেই পারছেন ওদের মূল খায়েশটা কি ছিল। কিন্তু আজকে দেশটাকে ধ্বংস করে এইভাবে যদি ওরা দেশ থেকে চলে যাইতে পারে, সে বিদেশে যাবে, এই দেশের বিরুদ্ধে, এই সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করবে না, এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সকল জঙ্গি, এই রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবকদের, এই দেশ ধ্বংসকারীদের চ্যাপ্টার ক্লোজ করে দেন, যেন বিমানে উঠতে না পারে, দেশ ত্যাগ যেন করতে না পারে। কেন আজকে উপদেষ্টারা সব নড়াচড়া শুরু করেছেন? দেখুন, শেখ হাসিনা শুধু বলেছেন 6 মাসের মধ্যে আসবো, এদের প্যান্ট নষ্ট হয়ে গেছে, এদের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। এবং শেখ হাসিনা যদি আসার খবর শুনে, মানে প্লেনে উঠেছেন শুনলে যে ঈদ উদ্দৌড়টা শুরু হবে, আমি সত্যিকারে সেই ঈদ উদ্দৌড়ের অপেক্ষায় আছি। হবেই, হতেই হবে বাংলাদেশে। বাংলাদেশকে 50 বছরে যেখানে বাংলাদেশ উঠে গেছিল, 50 বছরে ওঠে নাই, গত 17 বছরে উঠেছে, এটা ফর শিওর। রাজনৈতিক হানাহানি ছিল, সেখানে দলবাজি ছিল, সেখানে অর্থের কেলেঙ্কারি ছিল, সবকিছুই ছিল, কারণ বাঙালির স্বভাব তো তাই। কিন্তু এককভাবে শেখ হাসিনা যে কাজটি করেছেন, এখন বাংলাদেশের সব দিকে তাকালে মনে হয়, যে কোনো দিকেই তাকালে মনে হয় যে উন্নয়নের একটা ছোঁয়া রয়েছে। সেটাকে ধ্বংস করে 7.62 দিয়ে এই ছাত্র হত্যা করে, নিজেরা ছাত্র হত্যা করে, তার উপরে দোষ চাপিয়ে, এবং
তিনি তো এখন দিল্লিতে আছেন আমরা জানি, কিন্তু তিনি ফিরে আসবেন এ ব্যাপারে আমি শিওর, তিনি ফিরে আসবেন। এবং ইতিমধ্যেই ভারত, আমি একটা নিউজ দেখলাম, এটা সত্য কিনা জানি না, ভারত এবং রাশিয়া বলছে $180 বিলিয়ন দেওয়া হবে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য। পুনর্গঠন তো দরকারি, যেসব শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, যেসব ইয়েগুলি কি বলে, এই যে হোটেল, দীর্ঘ দীর্ঘ স্থাপনা, বিশাল বিশাল মাইলকে মাইল পুড়িয়ে দেওয়া হয়েছে, এরা তো দেশের ইয়ে চায় না, বাংলাদেশ আরো 50 বছর ফিরে যাক, 50 বছর পিছনে থাক, বা 100 বছর পিছনে যাক, ঘোড়ায় চড়িয়া মধ্য হাঁটিয়া চলিল ওই অবস্থায় চলে যাক, এরা তাই চায়। আজকে দুদুর সাথে দেখলাম এক রাজাকারের টেলিভিশনে এরা একটু একটু বোঝা শুরু করছে, সে বিএনপির নেতৃবৃন্দ টেলিভিশনে বলছে 71 কিছু ছিল না, উনি বলছে 71 আছে, বলছে 71 ছিল না, এবং দুদুকে তিনি বিয়াদব বলছেন। জামাতি কর্নেল বাতেন এই রাজাকারের সাহস কত বড়! এই কর্নেল ছিল। আচ্ছা, এই কর্নেল মানে সেনাবাহিনীতে ঢুকা মানে এদের মস্তিষ্ক শেষ, এরা নাই। আচ্ছা ঠিক আছে, বলো। সেনাবাহিনীতে তো আমি একটা সময় শুনেছি যে এই যে 5ই আগস্টের এই কাণ্ডর পরে বা আগ দিয়ে সেনাবাহিনীতে মেয়েদের, মানে যে নারী, মানে ওদের স্ত্রীদের নিয়ে আলাদা করে এরা মজমা করতো, আলাদা করে এরা ওই মৌদুদিবাদ ঢুকাতো, এটা বাধ্যতামূলক যেতে হতো। তো এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় শেখ হাসিনা এটা, এবং ওরা বুঝে ফেলেছে। শেখ হাসিনা যখন বলছেন যে আমি আসবো 6 মাসের মধ্যে, এরা বুঝে ফেলেছে, যার জন্য আজকে বলছে যে খুব খুব মজার ব্যাপার যে এই যে নারী নেত্রী, কি নাম ওনার, পরিবেশ আপা, এক্সকিউজ মি, পরিবেশ আপা বলছেন যে ইউনূসের চরিত্র খারাপ, ইউনূসের চরিত্র খারাপ, আমাকে সমস্যায় রেখেছে। তৌহিদ হোসেন কি বললেন, 32 ভাঙা, এটা বলছেন আসিফ, 32 ভাঙা ঠিক হয়নি। এতদিন পরে বুঝলেন 32 ভাঙা ঠিক হয়নি? 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, তৌহিদ হোসেন বলেছেন। আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি লিখে রেখেছি এটা। এবং ইউনূস সবাইকে ধোঁকা দিয়েছেন, এইটা বাংলাদেশ প্রতিদিনের নিউজ সম্প্রতি। ইউনূস সবাইকে ধোঁকা দিয়েছেন, ও তারা এখন বুঝতে পারছেন। 2-1 পদত্যাগ করে দেখাতেন যে দেশ বাঁচাতে আমরা পদত্যাগ করেছি, কারোরই পাছার চামড়া থাকবে না। এ ব্যাপারে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, এবং আমি ধারণা করি আপনারা একমত হবেন যে দেশ যারা ধ্বংস করেছে, ইউনূস পালিয়েও বাঁচতে পারবেন। উনি ফ্রান্সে থাকলে ওখানে ওনাকে ধরা হবে। ওনার মনে হয়েছে যে ফ্রান্সে আমাদের কেউ নেই, ফ্রান্সের জনগণ আমাদের ভালো চায় না। দ্যাটস নট ট্রু। এই ফ্রান্স থেকেই একজন স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে একজন বড় একজন লেখক বাংলাদেশে এসে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, এটা আমরা ভুলে যাইনি। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। আজকে আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং বেশি কমেন্ট করছেন, সো একটু দর্শকের কমেন্ট গুলো যদি পড়তে পারি। ফরিদ ভাই আমাকে সময় দিবেন, আপনার কাছে আসতেছি। জি, ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরত আসবেন, যেভাবে 1971 সালের রাজাকারদের বিচার হয়েছে। জি ধন্যবাদ ফরিদ ভাই। বলতে হবে দরবেশ মাজাহার, জি ধন্যবাদ। শিশু হত্যার সংখ্যা উদ্বেগজনক, জি ধন্যবাদ। শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। হত্যা আমি বলি হত্যা। ডক্টর ইউনূস ম্যানমেড হার্ম সৃষ্টি, হামের কারণে এটা হত্যাকাণ্ড। এটা হামে এত শিশু, হামও বিরক্ত হয়ে গেছে, হাম বিব্রত হয়ে গেছে যে আমার কারণে এত লোক শিশু মারা যাচ্ছে কেন। হামও নিজে বিব্রত যে ডক্টর ইউনূসটা কে চিনতে চাচ্ছে, তারা হাম খুঁজতেছে। এখন সে ফ্রান্সে চলে গেছে। যে ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরত আসবে। জি ধন্যবাদ। বাংলাদেশে গরু এখন জেলে, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝে গেছে জনগণ শেখ হাসিনার প্রয়োজন, চারিদিকে হাহাকার। কবি যেভাবে বলছিলেন, যেদিকে তাকায় শাখের বেটিকে দেখা যায়। জি ধন্যবাদ। বাংলাদেশে যেদিকেই তাকায়। আজকে খবর পেলাম শেখ হাসিনাকে ভারত এখনই দিবে না, নিরাপত্তা চিন্তা করে, বাস্তব কথা। জি ধন্যবাদ ফরিদ ভাই। ভাবির ছেলেদের কি অবস্থা? সবাই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, এই বিষয়ে একটু কিছু বলবেন। জি ধন্যবাদ। না সেখানে যে ফরিদ ভাই ভবিষ্যৎবাণী ঠিক হয়ে যায় কেমন করে?
কি ভবিষ্যৎবাণী করেছিলেন ভাই। জি ধন্যবাদ মাকসুদ আলী জি। সহজ বাংলায় ইংরেজি লিখুন জি, ফুড অ্যান্ড নিউট্রিশন লাইক ইয়েস্টারডে। আচ্ছা জি জি ধন্যবাদ জি, ধন্যবাদ। জয় বাংলা যখন ইউনূস পালিয়েছে শিশুদের মৃত্যুর জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। জি ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। ঈদের এই আনন্দ দিনে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। এই শুধুই ইউনূস গেলে। জি ধন্যবাদ কবি স্যার জি। এর ক্যাফের কবিতা বই 4 তারিখে হাতে আসবে। ক্যাফের কবিতা বই আছে একটা? জি নাকি? জি অশেষ ধন্যবাদ। জি, জি। ওইটা অবশ্য 5টা ধর্মের ঘটনা নিয়ে লেখা, মিথ, ধর্মীয় জি। মিথ লেখা। জি ধন্যবাদ আশিক লিপন আপনার জি 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 বইয়ের প্রেমে পড়েছে জি 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 আশিক লিপনকে ধন্যবাদ। মুসাররাত জি জি জি। এত হত্যা খুন অরাজকতার জবাব না দিয়ে ইউনূসের চলে যাওয়াটা কিভাবে পালিয়ে যাওয়া বলা যায়? জি জি পালিয়েছে বলা যায়। জি ধন্যবাদ। ফরিদ ভাইয়ের এই ব্যাপারে একটু রিয়াকশন শুনতে চাইবে আমরা। ইউনূস সাহেব যে ফ্রান্স চলে যায়, এটা না হইলে দর্শক মজা পাবে না। কবি তো শেয়ার করলেনই, এখন আপনি একটু বলবেন। ঈদ মুবারক। 6 শিশু মৃত্যুর বিচার চাই। ওই যে 6টা শিশু হাসপাতালে বলা হচ্ছে, এখন তদন্তে বেরিয়ে আসবে, বলা হচ্ছে যে গ্যাস চেম্বারে বা গ্যাসের লিকেজ ছিল, এসির বা কিছু একটা লিকেজ, 6টাই মারা গেছে। ওহ জি ফরিদ ভাই একটু আপনি বলুন প্লিজ বলুন। জি ধন্যবাদ আপনাকে। যিনি অহমিয়া ভাষায় লিখেছেন তাকেও ধন্যবাদ। আপনার এখানে কিন্তু অহমিয়া ভাষায় একজন লিখেছিলেন। আপনি ঠিকই বলেছেন, এই শিশু হত্যাকারী একটা ল্যাংটা সুলেমান তো পালায় আছে ফ্রান্সে। সেও এখানে ল্যাংটা বড়ি খাওয়ায় অনেক শিশু হত্যা করে সে পালিয়ে চলে গেছে দেশ থেকে। আবার একটা এখন চলে গেল এই ফ্রান্সের দিকে। এই বুইড়া খাটাসটাকে এইভাবে চলে যেতে দেওয়া ঠিক হচ্ছে না, কারণ তিনি যদি পালিয়ে যান তাকে আনা খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হবে। এই নরপিচাস, আমি জানি না পিচাস বানান না পিচাস বলবো না পিশাচ বলবো, আমাদের বন্ধুরা ভালো জানে। পিশাচ জি, তালবর্ষটা আগে আসে। এই ফরিদ ভাই ফিশাচ্ছেন আগে আমি একটু বলিনি। মাকসুদ আলী সাহেব বাংলা, সহজ বাংলা ইংরেজি লিখেছেন। বিফোর ইউনূস ডিপার্টেড হি রোট এ লেটার টু ফিল্ড মার্শাল আসিম মুনির থ্রু পাকিস্তানি এম্বাসি ঢাকা। আচ্ছা এটা সত্য কিনা মাকসুদ আলী সাহেব সেটা একটু আবার জানাবেন। আপনি যেটা বলছেন জেনেই বলেছেন নিশ্চয়ই। জি শোনা যাচ্ছে, এরকম গুজব শোনা যাচ্ছে জি। তো এই শিশু হত্যাকারীকে গণ আদালতে বিচার না করে তাকে পালিয়ে তুরস্ক হয়ে পালিয়ে যেতে দেওয়ার সুযোগ দেওয়া আমাদের উচিত হয়নি। কারণ এরা শুধু জুলাই সন্ত্রাসের জনকই নন তিনি, তার কারণে এই দেশের ইউনিসেফ দ্বারা স্বীকৃত যে তার অবহেলার কারণেই এই শিশুগুলো মারা যাচ্ছে। কাগজপত্র যদিও 500-600, কিন্তু আদতে 3-4 হাজার বা 2-3 হাজারের মতো শিশু মারা গেছে। আর লক্ষ লক্ষ শিশু, আমরা তো এইখানেই আলোচনা করেছিলাম 52,000 আক্রান্ত, কিন্তু সেই দিন একজন গবেষক একটা চ্যানেলে এসে বললেন, তথ্য দিয়ে বললেন যে এইখানে কয়েক লক্ষ আক্রান্ত, মানে 1% করেও যদি মারা যায় তাহলে 3 লক্ষ হলে 3,000 মারা যাবে, 2% হলে 6,000 শিশু মারা যাবে, যদি 5% হয় 15,000 শিশু মারা যাবে। এটা তো মারা যাবে না, এটা হচ্ছে ম্যানমেড একটা হত্যাযোগ্য, এটা শিশু গণহত্যা, এটা আমরা মেনে নিতে পারি না। এই শিশু গণহত্যার বিচার ওই যে কি যেন আছে নূরজাহান বেগম নাকি পেখম, নূরজাহান পেখম না বেগম সহ ডক্টর ইউনূস সহ আমার ভাবির পোলা যারা যারা এই ক্যাবিনেটে, চিকেন নাকি কিচেন ক্যাবিনেট, আমরা তো একটু ইংরেজি বুঝি না, আমার বাবার পোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিচেন ক্যাবিনেট আর কি, জি জি রান্নাঘর ক্যাবিনেট। ভাবির পোলারা তো এখন অস্বীকার করতেছে, তারা কিছুই জানে না। কয়দিন পরে বলবে তাদের বাপের নাম শেখ ফরিদ বললি না পেলে, যদি জিজ্ঞেস করেন ভাবি তোর বাপের নাম কি রে, তুই তো এই কাম করছিলি, আসামি নম্বর, বলবে না 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 ওই যে ভাবির পোলা বলতো না লোকটা, আমরা তার বাপ তার পোলা। আচ্ছা সবাই অস্বীকার করতেছে, ডক্টর ইউনূস একসময় অস্বীকার করবে, উপদেষ্টারা সবাই অস্বীকার অলরেডি ব্রিগেডিয়ার সাখাওয়াত তো করে ফেলেছে। ফরিদ আক্তার বললো যে আমি এগুলা জানি না, আসিফ নজরুল সাহেব বললেন যে আমি ছিলামই না। আমি একটা প্রস্তাব, সরি দার্শনিক, শেখ হাসিনা যখন ফিরে আসবেন, এদের যখন বিচার হবে, এদের অন্যতম প্রধান বিচার হবে পায়ে বেড়ি বেঁধে ওই 32 নম্বরে একটা করে ঈদ গাথা, আমরা ওই ভিডিও করে দেখবো, ভিডিওর মাধ্যমে সারা পৃথিবী ছড়িয়ে দেবো যে ওরা ঈদ কাটতেছে।
কবি সুন্দর কথা বলেছেন যে কবি স্যার যে ক্যাফে কবিতার বই চাতে। আচ্ছা ফরিদ ভাইকে আমি এখন একটা নতুন প্রশ্নের উদ্রেক করি, নতুন চিন্তা ভাবনা। এটা হয়তো অনেকের মনে হয়েছে যে এখন উপদেষ্টারা তো আগে অনেক কথাই বলেছেন, এখন তহিদ হোসেন বলেছেন যে আমি চিকেন ক্যাবিনেটে ছিলাম না, আমি চিকেন খাইনি, কিচেনেও যাইনি। হ্যাঁ, আসিফ মাহমুদ বলছে আমি কিচেন খাইনি, চিকেনও খাইনি। হ্যাঁ, কিচেনে যাইনি, চিকেনও খাইনি, সবাই বলতেছে। হ্যাঁ, তো বলতেছে এখন এগুলো যখন বলতেছে, শেখ হাসিনাও মাথা উঁচু করে আসার কথা বলেছেন, পত্রপত্রিকায় দেখেছি আমরা। তহিদ হোসেন বলছে আমি এগুলোতে ছিলাম না, আমি জানি না, আমি এমনি এমনি খাই, আমি এমনি এমনি ছিলাম, উপদেষ্টা ছিলাম। ফরিদ ভাই যেটা বলেন, এখন ইউনূসের ফ্রান্সে চলে যাওয়াটার সাথে কি এটার কোনো মিল আছে কিনা, মানে ধারাবাহিকতা কিনা? মানে এরা এগুলো বলছে, ইউনূস তার বলবো না, ইউনূস চলে গেল, এই প্লিজ। আমার মনে হয় এটার সাথে কোথায় যেন একটা মিল আছে, বিনি সুতার মালা একটা কোথায় যেন কি আছে। জি জি, কারণ না হলে শেখ হাসিনা ঘোষণা দিলেন আসতেছি, তারপরে ইউনূস কাকু মানে বিদেশে যাওয়ার কথা বলে পলাতক, ভাবির পোলাদের অফিস বন্ধ, আরেক ভাবির পোলা বলতেছে আমি কিছু জানি না, ভাবির পোলার খালু তৌহিদ হোসেন আসিফ স্যার আগেই বলেছে কিছু জানি না, ভাবির পোলাদের খালাম্মা ফরিদা আক্তার নাকি খরিদা আক্তার সেও বলেছে আমি কিছুই জানি না। আমার তো ধারণা কয়দিন পরে নিউজ বলবে আমিও কিছু জানি না, ওই শেখ ফরিদের ভাবির পোলার আমার ডেকে নিয়ে আসছিল, তাই না আমি দেশে আসছি, আমি কি কিছু জানি? মানে এক চোর আরেক চোরের দোষ দিবে, এক ডাকাত আরেক ডাকাতের দোষ দিবে, কেউ কিছু জানে না। আমাদের কবিবার বললেন এদেরকে শিকলে, পায়েতে শিকল লাগিয়ে, ঠিক আছে, ওই যে পা মোর বাধা ছিল কি তেঁতুলের ডালে, দু চোখ ভাসিয়া গেল কি, কপল ভাসিয়া গেল নয়নের জলে, এইভাবে উদ্ধার করতে চাইছেন। আমি আবার আরেকটু কাজ করতে চাই, 32 নম্বরের সামনে নিলে আবার দোষ হবে। আমি বলতে চাই যে সকল মায়েদের শিশু মারা গেছে তাদের বাড়ির সামনে সামনে এক একটা করে ঝুলানো হবে, সবচেয়ে ভালো কাজ হবে, এটা সবচেয়ে ভালো কাজ হবে। তাদের মায়েদের বলা হবে আপনার বাড়ির সামনে যে কোনো ডাল যদি থাকে, গাছের ডাল, সেইখানে ইউনূস সহ নূরজাহান সহ ভাবির পোলাদের ঝোলান এবং যা শাস্তি আপনারাই দেন। কারণ শিশু মারা গেছে, আপনার উদরের শিশু মারা গেছে, আপনার বুকের ধন মারা গেছে, তারপরে যদি তারা বেঁচে থাকে তখন আমরা 32 নম্বরের বিচার তো করবই। কেউ পৃথিবীর কোন শক্তি 32 নাম্বার ভাঙার শাস্তি থেকে উদ্ধার করতে পারবে না। পৃথিবীর কোন শক্তি জুলাই সন্ত্রাসীদের বাঁচাতে পারবে না, বাংলাদেশের জনগণ এদের ছাড়বে না। এই দেশের অর্থনীতি, এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের পতাকা, এই দেশের সংবিধান নিয়ে যে ইত্রামি এরা করেছে, যে ফাত্রামি করেছে, বাংলার জনগণ এটা ছাড়বে না। আমরা আজকেও দেখলাম এই যে বিএনপির নেতারা তো মুক্তিযুদ্ধ মুখে মুখে বলে, অন্তরে নাই, তাদেরই সহ্য হয় নাই টিভিতে। পারলে না তো দুদু ভাই সেই জামাতি কর্নেলে, ওইখানে আমি বসা থাকলে তো ওই কর্নেলে তো ফর্নেল বানাই দিতাম। এমনকি বিএনপির বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থাকলেও কিন্তু মারামারি হয়ে যেত। দুদু ভাইয়ের মতো লোকে সহ্য করতে পারে নাই, তারা বুকে পাথর বেঁধে 71কে মেনে নেয়, মানে অন্তরে নাই, মুখে, তারাই সহ্য করতে পারে না। আমার কবিবর সবচেয়ে নিরীহ মানুষ আমি মনে করি, তিনি একটা পিপিলিকার গায়ে হাত দিবেন না বলে আমি বিশ্বাস করি। তিনি থাকলেও কিন্তু এই কর্নেল পাতেন যাইতে পারতো না, আমি থাকলে তো নয়। কাশেম চাচার ভাতিজা থাকলে কি হইতো সেটা আল্লাহই ভালো জানে। তো এই যে এরা উজাইছে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে স্প্রেড করতে চায়, পুরো বাংলাদেশটাকে এখন গনিমতের মাল বানিয়ে ফেলেছে। মানুষের জান মাল সম্পদ শিশুর জীবন নিয়ে ফাত্রামি। এই দেশের স্বাস্থ্যমন্ত্রী বলে আওয়ামী লীগের কারণেই নাকি টাকা পয়সা নিবে, এই জন্যই নাকি শিশুদের হামে টিকা দেয়। কত বড় ফাত্রামি, এই ফাত্রামি করতেছে এই বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এই মুসলেকা স্বাস্থ্যমন্ত্রী মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তার সিঙ্গাপুর পাঠানো উচিত। আমার ধারণা তার মানসিক সমস্যা রয়েছে। তো মানসিক বিকারগ্রস্ত একটা স্বাস্থ্যমন্ত্রীতে একটা দেশ কিভাবে চলে? যে মানুষ এই সময় দুঃখ প্রকাশ করবে, সরি বলবে, ক্ষমা চায়। আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হইতাম, আমি করজোর আগে ক্ষমা চাইতাম, তারপরে আমি শিশুদের নিরাপত্তার চিন্তা করতাম, তারপরে কে দোষী কে না দোষী তার জন্য আমি আদালতে যেতাম। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এসেই বলতেছে এটা শেখ হাসিনার দোষ, এটা আওয়ামী লীগের দোষ। ওই এতদিন এখন শেখ হাসিনার নাম নিলে যদি ইউনূসের নাম না নেয় তাহলে ধরা মানে কেমন দেখা যায়, অথবা ইউনূসের নাম নিলে যদি শেখ হাসিনার নাম না নেয় তাহলে কেমন দেখা যায়। এই জন্য নামগুলো অথচ ইউনূসে বলে দিয়েছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এই ইন্টারিম তথাকথিত আদম ব্যাপারীর এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূস, নূরজাহান সহ আমার ভাবির পোলাদের গ্যাং। কিন্তু বিএনপি সরকার বারবার এটাকে আওয়ামী লীগের কাঁধে চাপাতে যাচ্ছে। এই ধরনের স্বাস্থ্যমন্ত্রী এর মানসিক স্বাস্থ্য দ্রুত আমি অনুরোধ জানাবো
আমি কাশেম চাচার ভাতিজার কাছে আবেদন করতেছি, মাননীয় স্পিকার কাশেম চাচার ভাতিজার কাছে আবেদন করতেছি, দ্রুত আমাদের বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীকে আগে পাবনা পাগলাগারদে চিকিৎসা করে নিয়ে আসেন। জি জি, ধন্যবাদ। আমাদের অনেক দর্শক আজকে যুক্ত হয়েছেন ঈদের এই রাতে। আজকে আগামীকাল সকালবেলায় ঈদ, হামে শিশু মৃত্যু, বলাৎকারের শিশু মৃত্যু, আজ 8 দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যু, এইসব ঘটনা নাকি ইউনুস নাকি গণনা করে দেখেছে। হ্যাঁ, ইউনুস সাহেব এগুলা মানে এখানে কি গেছে? আচ্ছা, আমি আপনাকে কবিবরকে এখন একটা জিনিস, প্রিয় দর্শক আপনাদের কাছেও একটা জিনিস একটু আপিল করতে চাই। আপিল নাকি অ্যাপিল আমি জানাতে চাই আর কি বিনয়ের সাথে, যে বেশ কিছু পত্রপত্রিকা আমি ঘাটাঘাটি করেছি। 6টা হামে তো শিশু মারা যাচ্ছেই, তার পাশাপাশি একসাথে একই হসপিটালে একই রুমে সম্ভবত 6টা শিশু বা তার বেশি হতে পারে। বেশ কিছু পত্রিকা এটা শিরোনাম হয়েছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী গেছে ওইটার ব্যাপারে কি করবে না করবে, তদন্ত করবে কি করবে, এগুলো শিরোনাম হয়েছে। কিন্তু প্রথম আলো পত্রিকায় আজকে শিরোনাম আমি অনলাইনে যেটা দেখতে পাচ্ছি, আলোচিত ডোনাল্ড ট্রাম্পের ঠিকানা হচ্ছে চিড়িয়াখানায়, মানে এটা কোরবানি হবে না। আমি আপনারা যদি দেখতে চান, এটা আমি অনেকক্ষণ যাবত ফলো করছি, এটা হচ্ছে শিরোনাম, আলোচিত গুরু ডোনাল্ড ট্রাম্প, এটা একদম শিরোনাম। হ্যাঁ, প্রথম আলোর শিরোনামে পত্রিকা। শিশুদের কোনো খবর নাই, শিশুদের কোনো নিউজ নাই। এই বিষয়টিকে কিভাবে দেখেন কবি, আপনি যদি একটু, এটা কিন্তু চাঞ্চল্যকর ব্যাপার যে 6টা শিশু এক রুমে কিভাবে এক হসপিটালে প্রায় একই সময় মারা গেছে। জি, প্রথমত আমি নিন্দা করছি যে একটি দেশের প্রেসিডেন্টকে এইভাবে অপমান করে একটা মহিষের নাম রাখা হয়েছে এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে সে এখন চিড়িয়াখানায়, তাকে জেলে নিয়ে চিড়িয়াখানায়। সে এর আগে দেখলাম একটা নিউজ এখন থানায়। এগুলি খুবই মানে নিম্ন রুচি যাকে বলে, বাঙালির রুচি এতটা নেমে গেছে। আমি এই শিশু হত্যার কথায় যাওয়ার আগে যে প্রশ্নটি আমাদের দার্শনিককে করেছিলেন তার কাজ দিতে চাই যে এরা কেন এত আন্দোলন মানে নড়াচড়া শুরু করলো শেখ হাসিনা আসার ঘোষণার সাথে সাথে, এবং ইউনূস কেন চলে গেলেন, ইউনূস ফিরবেন কিনা জানি না। এখানে কিছু নিউজ রয়েছে, খুব ইন্টারেস্টিং নিউজ। দেখুন, যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রধান তুলসী গ্যাবার্ডকে কিন্তু স্যাক করা হয়েছে। তিনি এখন সেই দায়িত্বে নাই। এই দায়িত্বটা পেয়েছেন এখন মার্কো রুবিও, পররাষ্ট্রমন্ত্রী। মার্কো রুবিও কিন্তু 2 দিন আগে ভারতে গেছেন, নয়াদিল্লিতে তার 3 দিনের একটা সফর ছিল, ফিরে আসছেন নিশ্চয়ই। 3 দিনের সফরে উনি অজিত দোভালের সাথে একান্ত বৈঠক করেছেন কয়েকবার, এবং যে নিউজ এসছে সেই নিউজে বলা হচ্ছে যে ভারত যা চায় আমেরিকা একেবারে ওপেনলি সেটা দেবে। ফলত এই নিউজের ওদের কাছেও তো ব্যাপারগুলি আছে। আমার ধারণা যে এখান থেকেই নড়াচড়াটা আরো বেশি শুরু হয়েছে। হ্যাঁ, এদের কারণ ভারতকে যেভাবে দিয়ে কি বলে ট্যাক্স বসিয়ে 50% ইত্যাদি দাবিয়ে তো রাখা যায়নি নানাভাবে। হ্যাঁ, যাই হোক, এখন আসি এই ওখানে যাওয়ার আগে কবিবার আমি একটু, মাকসুদ আলী সাহেব আরেকটা ইস্যু তৈরি করলেন যে উনি অস্ট্রেলিয়া থেকে দেখছেন ইউনুস মে বি থিঙ্কিং আদার ওয়ে অ্যারাউন্ড মিনস অ্যানাদার বিগ কনস্পিরেসি। জি, এই ইউনুস ফ্রান্সে যাওয়াটা আমরা এটা একটু বলবেন, এটা একটু শেয়ার। গ্রেট কনস্পিরেটর, এবং এটা হতেই পারে। দেশের বাইরে থাকলে দেশকে নিয়ে কিন্তু কনস্পিরেসিটা বেশি সম্ভব, এবং তার তো একটা ইন্টারন্যাশনাল ফেস আছে। সেই ফেসটাকে বিক্রি করে যেমন দেশকে বিক্রি করা হয়েছে, হ্যাঁ, যেমন এই যে চুক্তিটা করা হয়েছে, এই চুক্তি মানে বিএনপির কিছু নেতা যারা এখন ক্যাবিনেটে নাই তারা বলছেন যে এই চুক্তি থেকে, বিশেষত রনি বলছেন যে এই চুক্তি থেকে 100 বছরে বেরিয়ে আসা সম্ভব নয়। কে বেরিয়ে আসতে পারে? আপনি আপনার ভিডিওতে বলেছেন একমাত্র শেখ হাসিনা পারেন থেকে বেরিয়ে আসতে। ফলত এইখানে কনস্পিরেসি তো আছে, তার কনস্পিরেসি শেষ হবে না। তিনি কিন্তু সেই 71 সাল থেকে কনস্পিরেসি করে যাচ্ছেন। যখন যেখানে ফিট হতে পারেন তখন সেখানে ফিট হওয়ার চেষ্টা করছেন। একজন মানুষের কত টাকা লাগে? বাংলাদেশের গরিব মানুষের জন্য উনি কি কোথাও কিছু করেছেন? এই যে এত 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 ছেলে মেয়েরা মারা যাচ্ছে হামে,
এত এত মেয়েরা ধর্ষিতা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, কোনো কথা বলেছেন, মুখ খুলেছেন কোথাও? ধরা গেল যে তার অপরাধ, তিনি আনেন নাই, হামের টিকা আনেন নাই, বুঝতে পারেন নাই, কিন্তু মুখ খুলেছেন, কিছু একটা বলেছেন। কারণ এরা ডাজ নট ম্যাটার ফর হিম, এই মানুষগুলি তার জন্য কিছুই যায় আসে না। জাপানে যদি 2টো শিশু মারা যায় তাহলে তিনি মুখ খোলেন, কিন্তু বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু মারা গেলে তার কিছু যায় আসে না। এবং একটা নিউজও দেখলাম যে উনি নাকি 1 লক্ষ শিশু মারার একটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন। ওই আমাদের কি সেফাতুল্লাহ সেফুদা, তিনি বলছেন যে ইসমাইল শাহ বাতিজা, না আমার কি বলে নাতি তুমি বুঝো না, এগুলো সব ইউনুসের মেটিকুলাস ডিজাইন। শিশু হত্যা করে, হামের টিকা মিকা, এগুলো সব ইউনুসের ঘাড়ে চাপাও, এগুলো এটাই তার উদ্দেশ্য, এটাই তার লক্ষ্য, এটাই সে চায়, সে আনন্দ পায়। জি প্লিজ। না, এখন এই যে আবদিনে যে 6 জন শিশু মারা গেল, এখন আবদিনের 6 জনের ব্যাপার আমি কনফার্ম না, বলতেছে যে 11 জনের মধ্যে 10 জন মারা গেছে। একজন বারবার লিখতেছে, এটা আমি পড়তেছি না, আপনাদের কথার মধ্যে আসে তো, ওই যে আমি একটু দেখাই, একটু বের করি এটা কি ঠিক কিনা, ঠিক হলে তা আরো দুঃখজনক। কোথায় গেল। আচ্ছা, এটা আমি বলি, এই যে এই ভদ্রলোক হ্যাপি গার্ড গেম বোর্ড গেম হয়েছে। আচ্ছা, হতে পারে এইরকম, আমি জানি না, আমি 6 জন জানি। জি, 6 জন এসছে, এটা 10 জন বা আরো বেশি হতে পারে। সরকারি হিসাব থেকে তো হিসাব সবসময় একটু বেশি হয়। জি। তবে এটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে নাকি এরা গ্যাস লিকেজ এক ধরনের একটা কথা হচ্ছে, একজন অভিভাবক কমপ্লেইন করছে যে গ্যাসের কোনো এসির গ্যাস টাস বা কিছু কি, আমি ঠিক এখনো বুঝতেছি না। যদি অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করা যেত কিনা? শুনুন, অ্যাক্সিডেন্ট সবসময়, কিন্তু এটাকে প্রিভেন্ট করা যেত কিনা, কারণ নেগলিজেন্সি আছে কিনা, নেগলিজেন্সি দেখতে হবে। হ্যাঁ, আমাদের বিশেষত মুসলিমরা যে কোনো হত্যাকাণ্ডের থেকে বেরিয়ে যেতে চান। আমি সাথে অ্যাড করতে চাই যে হজ যাত্রীরা পায়ের নিচে পড়ে প্রচুর হজ যাত্রী মারা গেছেন এবং তারা বলছেন আমরা ভেস্তে যাব। ঠিক আছে, আপনারা ভেস্তে যাবেন, কিন্তু আপনিও হজ যাত্রী, আপনি কি করে পায়ের নিচে আরেকজনকে মারেন? এটা আমি যে কোনো ভাবে যে কোনো হত্যাকাণ্ডের দোষটাকে স্বীকার করি, তারপরে দেখি এর রেমেডি কি। হত্যাকাণ্ড যেটা হয়েছে, যে শিশুরা মারা গেছে, এর জন্য দুঃখ প্রকাশ করছি, অবশ্যই দুঃখ, এবং যারা এর জন্য দায়ী, নিশ্চয়ই গ্যাস সিলিন্ডারের কোনো সমস্যা ছিল এখানে, সেই সমস্যাটাকে কারা আগে দেখার কথা, তারা ওটাকে পরীক্ষা নিরীক্ষা করার কথা, তারা তাদের কাজটা কি ঠিক মতো করেছিলেন? না করলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী এই জায়গায় আমি একমত, তিনি বলেছেন যে কঠোর শাস্তি দেওয়া হবে, এটা তদন্ত করে। ভালো কথা, কঠোর শাস্তি দেন এবং সাথে আইডেন্টিফাই করেন যে বাংলাদেশে হামে 500-র উপরে শিশু মারা গেছে। এরা কিন্তু সেই আইডেন্টিফাই একেবারেই করে না। হামে শিশু মারা গেছে এ নিয়ে কথাই বলা যায় না। যখন ওই সংসদ সদস্য বিএনপি থেকে বেরিয়ে গেলেন, কি নাম ওনার? রুমিন ফারহানা যখন কথা বলতে গেছিলেন হামের নিয়ে, শিশু হত্যা নিয়ে, তখন কিন্তু ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে। উনি বলছেন যে আমি কি 300 হামের রোগীর সামনে কথা বলছি যে এরা বিব্রত হবে? তো আচ্ছা, জি কবিবার, আপনাকে এখানে স্টপ করিয়ে একটু যদি অনুমতি দেন, আপনার কথাটা নিলাম। স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বলেছেন, 6 শিশু যদি আবদিনে মৃত্যুবরণ করে থাকে বা বিনা কারণে মারা যেয়ে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত। আমি শেখ ফরিদ সাহেবের কাছে যাবে এই কথাটা নিয়েই, যে এখানে যেহেতু তিনি বলেছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, হামে এত শিশু মারা যাচ্ছে, এত শিশু মৃত্যুর কারণে কঠোর কথাটা আসছে না কেন? জি প্লিজ। সরে হালি, এক সরে হাঙ্গা করে আরেক সরে শালি, তো এক সোরা কি আরেক সোরার বিচার চাইবে? আমার আর একটা কথা আছে যে সতীনের পোলারে পিটাইতে না হাতে খুব মজা লাগে, নিজের পোলারে মারতে তো ব্যথা লাগে। তো ইউনূস সাহেবের যে নাম নিবে, কঠোর ভাষায় কথা বললে তো উপর দিকে থুতু দিলে তো নিজের গায়ে পড়বে, তাই তারা ওইটা করে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন এই দেশের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে পুলিশ হত্যার তদন্ত হবে, বিচার হবে, 24 ঘন্টা না যেতেই আমাদের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলল আমি তো ওটা বলিনি।
কেন? কারণ আমার ভাবির পোলারা বলেছিল আমাদের যদি ফাঁসি হয়, পুলিশ হত্যা দেয়, তাহলে আমরা তারেক রহমানকেও ছাড়বো না, এদেরকে বলবো যে এরাই করাইছে। মনে আছে আপনার কথাটা? এই কারণে কিন্তু আমার ভাবির পোলাদের পোস্টের কারণে এই মুসলেকা সরকারের মুসলেকা মহা ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একই আধারে প্রধানমন্ত্রী, মৎস্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, আইন মন্ত্রী, কোন মন্ত্রী তিনি না, হোয়াট নট, কোনটা তিনি না, এই স্বরাষ্ট্রমন্ত্রী আমার ভাবির পোলাদের পোস্ট থেকে ভয় পেয়ে গেছে। তাহলে কেন হামেদ? তাহলে ভাবির পোলাদের দেখে যারা ভয় পায়, এই ভাবির পোলাদের দাদু অথবা দাদা শ্বশুর অথবা নানা শ্বশুর ইউনুসকে দেখে ভয় পাবে না এই সরকার। সেই জন্য আরেকটা খাঁটি বাংলায় কথা আছে, ভাসুরের নাম নিতে মানা। সেই জন্য ইউনুসের নাম নিতে পারতেছে না বলে কঠোর প্রতিবাদ জানাইতে পারতেছে না, সম্ভব না। কারণ যে বললাম, সরে সরে হালি, আর এক চোরা হাঙ্গা করছে, আরেক চোরা শালি। কে কার বিরুদ্ধে কথা বলবে? কেউ যদি বলে যে, মনে করেন আমি যদি এখন কাশেম চাচার ভাতিজার বিরুদ্ধে লাগি, কাশেম চাচার ভাতিজা তো বলবে আমার বিরুদ্ধে লেগে যাবে। আবার আমি যদি এখন আপনার বিরুদ্ধে বলি, অপব্যবহার লেগে যাবে। আমরাই তো তারাই। তাই তারা ভুলেও কখনো, পাগলে শুনেন, পাগলেও কিন্তু কোনোদিন রেলগাড়ি নিচে সামনে দাঁড়ায় না, বাসের সামনে যায়, ট্রাকের সামনে যায়, গরু গাড়ি, মোটরসাইকেলের সামনে যায়, কোনোদিন রেলগাড়ির সামনে যায় না। তো এই জন্য আমার ভাবির পোলা বলেন আর সরকার বলেন, কেউই নিউজের দুষবে না, কারণ উপর দিক থেকে দিলে নিজের গায়ে পড়বে। সেই জন্য চুপ আছে, কঠোর নিন্দা জানাইতে পারতেছেন। আপনি দেখেন না, চায়নাতে কয়লা শ্রমিক মারা গেছে, এর জন্য বাংলাদেশের ইউনুস সাহেবের বুক হাই হোসেন করতেছে চায়নার কয়লা শ্রমিক নিয়ে। আমাদের সরকার পাকিস্তানে সেনাবাহিনীর লোক মারা গেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের হামলায়, আমাদের সরকার হাই হোসেন করে, কিন্তু আমাদের বাংলাদেশের শিশুদের নিয়ে আজ পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, আজ পর্যন্ত দেখতেও যায় নাই। এবং ইউনুস সাহেব ভাগ্যা। আর আমাদের জাতীয় মুসলেখা সরকার, তিনি এই ব্যাপারে মনে হয় শুনেনি না, কানে যতই মানে পিঠে বেঁধেছি কুলো, কানে ঢুকিয়েছি তুলো, সেইভাবে এই সরকার চুপচাপ। এই যে দেখেন শিশু মারা যাচ্ছে, এরা আচ্ছা, আওয়ামী লীগ যদি শিশুর, আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের নামে মামলা করো, দেখি টিকে কিনা। আর ইউনুসের নাম তো তারা ভয় নিবেই না, আর নিজেরা তো চৌথ আসমানে চলে যাবে, তারা কিছুই জানে না, তো পাতালপুরিতে চলে যাবে। মনে হয় সরকারে তারা নাই, সরকারে আছে কাশেম চাচার ভাতিজা। সেই জন্য তারা কেউ কোনো চিন্তা করতেছে না। সব দোষ মাননীয় স্পিকার, সব দোষ কাশেম চাচার ভাতিজা, এটা বললেও কিন্তু তারা মাফ পায় যায়। আচ্ছা, হরিদ ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা প্রিয় দর্শক, আপনার আজকে কিন্তু দর্শক অনেক বেশি, দর্শক সাহেবরা আজকে অনেক বেশি। আমাদের গত আলোচনা কিন্তু সর্বোচ্চ সংখ্যক ভিউ হয়েছে। আই এম সো হ্যাপি, এবং ধন্যবাদ দর্শকদের। হ্যাঁ, দর্শকরা আজকেও প্রচুর দর্শক আছেন, আপনাদের পছন্দ করছেন আপনারা, সেটা দেখছি। আচ্ছা, আমি দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবার কমেন্ট পড়তে পারছি না, সেই জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি, কিন্তু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটা কমেন্ট এসেছে যে কাশেম চাচার ভাতিজা অনলাইন পত্রিকা কিভাবে পরিচালিত হয় জানেন না? হ্যাঁ জানি, মানে চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে। আরেমিয়া 2 ঘন্টা আগে এটা নিয়ে প্রতিবেদন করেছে প্রথম আলো, আর ওদের ভিডিও প্রতিবেদন আছে। মূর্খ ফরিদদের আনলে তো এমনই হবে। আচ্ছা আচ্ছা, আমি বলি আচ্ছা, না আলোচিত মহিষ, না আমি শেষ করি না, কথা বলা যায় না আমি শেষ করি। আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের ঠিকানা এখন চিড়িয়াখানা। আচ্ছা, 13টা, মানে এটা কখন দিছে? 13টা 34 মানে কয়টা? 1টা 34 নাকি বাংলাদেশে? বাংলাদেশে 1টা 34 যদি হয় দিনের বেলায়, না দিনের বেলায় বাংলাদেশে এখন 1টা বাজে। এটা এখনো আছে, ওই ভাইকে এখনো দেখাচ্ছি, এই যে 13টা 34 দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে। এই যে 13টা 34 শিরোনাম। জি আচ্ছা, যাই হোক আমি দিঘা যেতে চান, আপনি কি বলতে চেয়েছিলেন এই একটু বলেন। ভাষাটা আরে মিয়া মূর্খ, এইগুলো কিসের ভাষা রে ভাই? প্লিজ, এরা হইলো জামাতি বট, এগুলো তো বলবে, অথবা আমাদের জন্য জেলাস। এটা তো বাংলা ভাষায় নিচ্ছে, এবং বাংলা ভাষাটা শুদ্ধ করে মানুষকে সম্মান করেন। আমরা তো অসম্মানিত ভাবে কাউকে উচ্চারণ করছি না, কারণ নাম ওইভাবে আমরা নিচ্ছি।
তবুও তিনি অনুষ্ঠান দেখেছেন, সেই জন্য ধন্যবাদ। আদিত্য বলছেন যে ফ্রম দিস বিএনপি গভর্নমেন্ট আই হ্যাভ নট সিন এনি পলিসি অর প্ল্যান এনি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট টু হাইড। হ্যাঁ, ও বাবারা পড়তে পারছি না। লাভ ফরিদ ভাই এই করেছেন জি India To hide shortcomings. What is coming on right now? জি 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 ধন্যবাদ জাহিদুর রহমান। বুঝিয়েছেন যে ভারত থেকে পশ্চিমবাংলা থেকে যেসব মানুষেরা বর্ডারে এই মুহূর্তে জি অপেক্ষা করছেন বাংলাদেশে ঢোকার জন্য, সেইটা জি। নিয়ে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া দেখেন নাই। হ্যাঁ, অবশ্যই দেখা যায়নি কোনো প্রতিক্রিয়া। যে আরেকটা পড়েন ইমরান নাজির, একটু ইংরেজিতে পড়েন না দি ডিল। হ্যাঁ পড়েন। The deal was signed by Yunus as a political party of BNP, Jamaat Islam, NCP, and the BNP will not take responsibility. BNP is a party of uneducated and low quality idiots. Idiots. আচ্ছা তারপরে আমি ইডিয়েট শব্দটা অনলাইনে এইভাবে ব্যবহার করব না। একটু এক্সপান্স করে বলেন। জি। এক্সপান্স করে বলেন। আমি বলবো যে দেখুন, এরা কিন্তু সবাই এক, এদের এজেন্ডা এক। শেখ হাসিনার পতন ঘটাও, বাংলাদেশকে লুটে পুটে খাও, এবং কতদিন লুটে পুটে খাওয়া যাবে সেটাও তো জানা নাই। কারণ যতদিন সৌরশক্তি মাথার উপরে আছে ততদিন, সৌরশক্তি যদি চলে যায়, কখন চলে যায় তাও কিন্তু জানে না, কারণ নানা রকম মোবিলাইজেশন হচ্ছে। ফলত এরা একসাথে থাকবেই, এরকমই থাকবে। এবং আমি শুরুতেই বলেছিলাম, আপনার চ্যানেলেই বলেছিলাম যে আওয়ামী লীগকে এরা অ্যাটলিস্ট 5 বছর নিষিদ্ধ রাখবে। এরা কিন্তু সেই জায়গায় গেছে। না, সেটা পারবে না মনে হয়। আচ্ছা, হজবরল দেশ তিনি একটা কমেন্ট করেছেন, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। সবাই বলে ধর্ষণ বেশি হওয়ার কারণ মাদক, কিন্তু আমি মনে করি এটা মানসিক নোংরা চিন্তা ভাবনা। কারণ ওই হুজুররা তো আর মাদক সেবন করে না, তাহলে এত বলৎকার হয় কেন? ভাইটাল প্রশ্ন। কারণের কথা বলবো। আরেকটা কি এটা ফরিদ ভাই বলেন, ভাইটাল প্রশ্ন। জি, এরা তো মাদক সেবন করে না, তাইলে তার বলৎকার হয় কেন? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে এক কথায় উত্তর দেওয়া কঠিন। বলাৎকার হওয়ার বহুবিধ কারণ আছে। প্রথম রয়েছে আমাদের মানসিক ব্যাপার, নারী বিদ্বেষ আছে, তারপর নারীর প্রতি অশ্রদ্ধা আছে, তারপর রক্ষণশীল সমাজ, আইনের শাসন নেই, ধর্ষকের প্রতি সহানুভূতি, ধর্ষিতার প্রতি থাকে হলো ঠিক উল্টো মনোমানসিকতা। উল্টা আপনি দেখবেন এই দেশে ধর্ষিতাকে যেভাবে ঘৃণা করে, ধর্ষককে সেইভাবে ঘৃণা করে না। আপনি দেখবেন নারীকে যে টিজ করে, তাকে ফুলের মালা দিয়ে এরকম কোরআন শরীফ একটা ধরে, অদ্ভুত ব্যাপার। দেখেন কত বড় ভণ্ড, ধর্মকে এখানে ব্যবহার করে, এখানে কোরআন শরীফ রাখে বুকে, মানে কত বড় বদমাইশি করে। মানে ধর্মকে, একজন ধর্ষক তার ধর্ষণের অপরাধটাকে কোরআন বুকে নিয়ে সিম্পেথি নিতে চায়। আর আমাদের দেশের মানুষ ধর্মভীরু, এই সুযোগটা সে পেয়ে যায়। আর তিনি ঠিকই বলেছেন, শুধু মাদকের কারণেই যে ধর্ষণ হয় তা না, তাহলে তো মাদ্রাসার মৌলবীরা তো ধর্ষণ করতো না তার শিশুদের। আবার ওই যে কেউ বলে যে নারীর পোশাকের লোক, ওইখানে তো মাদ্রাসার পোলাপান্ত নারী, মাদ্রাসার পোলাপান্ত সব নারী না, তারা পুরুষই রক্ষা পায় না। যে যার কাছে পুরুষই নিরাপদ না, তার কাছে নারী বোরকা পড়লে কি না পড়লে কি। আর যারা বলে শরিয়া আইন করলে এটা সমাধান হয়ে যাবে, তাহলে আমি তাদের কাছে সবিনয়ে জানতে চাই, খুবই সবিনয়ে, তাহলে আপনারা আগে মাদ্রাসায় শরিয়া আইনটা প্রয়োগ করে আমাদের দেখান, তারপরে আপনাদের হয়ে আমরা লড়াই করবো। আসো শরিয়া আইন আসো, আগে মাদ্রাসায় প্রয়োগ করে দেখান যে এটা কতটুকু কার্যকরী হয়। ওইখানে তো সারাদিনই কোরআন হাদিস শরিয়া পড়া হয়, সেইখানে হৃদয় খান এসে গেছে। তার কমেন্ট নিয়ে, শেখ হাসিনার আমলে প্রতি বছর 1 লক্ষ করে মারা যায় শিশু। জাতিসংঘের প্রতিবেদন 2023 সালেও 1 লক্ষ শিশু মারা গেছে। না, হৃদয় খান তো ওয়েলকাম। জি বলেন। এটা আর এক রাজাকার, এগুলো তো বলবেই। আমি একটু যোগ করতে চাই, দার্শনিক যে কথাগুলো বলছেন এগুলি সবই ঠিক আছে, সাথে আরো কয়েকটা কারণ আমি যোগ করতে চাই। ইন্টারনেটে পর্ন অ্যাভেলেবল বাংলাদেশে। নাম্বার 2, পর্ন থাক, আমি তো দেখি না। আমার কথা জি, নারীর প্রতি নারীরই অবমাননা। আরো একটা, মাদ্রাসায় যে নারীর শরীর নিয়ে যে শিক্ষা দেওয়া হয়, জঘন্য শিক্ষা দেওয়া হয়। ফাইনালি আমি এই কথাটি বারবার বলছি, এবং আপনারা আমাকে যে কোনো ভাবে কোট করতে পারেন, বাংলাদেশের সমস্ত প্রস্টিটিউশন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি শিয়াল পারবেন, শিয়ালে খাবার রাখতে হবে।
আপনি এইগুলি ফরিদ ভাই যা বললেন, আমি যা বললাম, এইগুলি নিয়ে রিসার্চ করেন, আমি সরকারকে বলছি, এবং এইগুলি নিয়ে একটা কমিশন গঠন করেন এবং এর প্রয়োজনীয় পদক্ষেপ নেন। দেখবেন 6 মাসের মধ্যে যে ধর্ষণ হচ্ছে তার 90% কমে যাবে, আই এম ফর শিওর। আচ্ছা, এখানে আমি বলি, শিয়ালের কথা আপনি উল্লেখ করলেন, শিয়াল পালেন, শিয়ালের জন্য খাবারের ব্যবস্থা রাখবেন। এখানে অনেক হুজুররা কিন্তু ওয়াজ করে মুরগি ছাড়বেন, মুরগি ছেড়ে দেবেন, খোয়াড়ে রাখবেন না, মুরগি খোয়াড়ে বন্দি করে রাখেন, শিয়াল আক্রমণ করবে না। মুরগি বাইরে হাঁটাচলা করলে শিয়াল তো আক্রমণ করবেই। হুজুররা এরকম বহু ওয়াজ করে এবং শিয়াল আর মুরগির উপমা দেয়। এখন আমি বলি, আপনারা শিয়াল হতে চান কেন? এত নিম্ন রুচির কেন? পুরুষকে শিয়ালের সাথে তুলনা করছেন কেন? পুরুষ কি শিয়াল মতো নাকি? শিয়ালের চরিত্র আলাদা চরিত্র, শিয়ালের চরিত্র। শিয়াল তো আর পুরুষ হতে পারে না, মানুষ হতে পারে না। মানুষকে আপনি শিয়ালের মতো বলছেন, এটা কি ভালো উপমা দিলেন আপনি? যে শিয়াল থাকলে মুরগি বাইরে হাঁটলে শিয়াল তো খাবেই। ওই শিয়াল এত ইয়ে কেন, বর্বর কেন? শিয়াল এত বর্বর না, শিয়াল মুরগি খায়। আপনি মুরগি ছেড়ে দিলে মুরগিই খাবে, মুরগিই খাবে, কিন্তু পুরুষ সব খাইয়া ফেলায়। এইটা হইলে সমস্যা। জি বলেন এবার। আমার কথা শেষ। জি ফরিদ ভাই একটু অ্যাড আমার করেন। কথা শেষ এবং আমি বুঝতে পেরেছি আপনার কথাও। দেখুন, প্রত্যেকটা সমাজের একটা ব্যালেন্স আছে। এই এরিকসনের ইকুইলিব্রিয়াম, আমি তো আসলে সাইকোলজিও পড়েছি, কিছুদিন পড়তে হয়েছে ছাত্র পড়ানোর জন্য। সমাজে যখন একটি অপরাধ সংগঠিত হয়, যে মানসিক অবস্থার, মানুষের বিকাশের যে সম্ভাবনার অবক্ষয় ঘটে, সেই সম্ভাবনার অবক্ষয়কে আবার তুলে ধরতে হলে আপনাকে কিছু মেজার নিতেই হবে, নতুবা এই সামাজিক ইকুইলিব্রিয়ামটি আসবে না। জি 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 ধন্যবাদ। আমি এখানে আরেকটা কথা বলতে চাই। আমি এই এক্সাম্পলটা হুজুররা যখন দেন, এটা কিন্তু যুক্তিবিহীন ভাবে সত্য। ধরেন মানে সবাই ধরে নেয়, আরে বাপরে বাপ, শিয়াল বাইরে থাকলে, মুরগি বাইরে থাকলে শিয়াল তো মুরগি খাবেই। এটার কিন্তু খণ্ডন কেউ করে নাই। এই আমি বলতেছি, এটার খণ্ডন কেউ করে নাই। মুরগি বাইরে থাকলে শিয়াল তো খাবেই, আপনি মুরগিতে খড়ে ঢোকাই রাখেন। এটা নারীদের উদাহরণ দেয় আর কি। নারী বাইরে থাকলে শিয়াল তো খাবে, পুরুষ হচ্ছে শিয়াল, পুরুষ হচ্ছে শিয়াল। না না, আমি আপনাকে বলছি না, আমি বলছি যে হুজুরদের এই যুক্তি কেউ খণ্ডন করে নাই, করতে পারেও না। আমিও তো অনেক সময়, আমি ছোটবেলায় করে বিশ্বাস করতাম খুব, যে আসলে তো শিয়াল বাইরে থাকলে তো মুরগি বাইরে থাকলে তো শিয়াল খাবেই। আরে ছাগল বাইরে থাকলে তো কি ওই লতা পাতা খাবেই। আপনি কি বলো না, এরকম এক্সাম্পল দেয়। শিয়াল বাইরে থাকলে, মুরগি বাইরে থাকলে শিয়াল তো মুরগি নিবেই। এটা যুক্তি হয় না। কিন্তু আমার প্রশ্ন হইলো, আপনি শিয়াল হতে যাবেন কেন? আপনি শিয়াল হবেন কেন? শিয়াল হতে যাব কারণ দেশে আইনের শাসন নেই, সেটা তো দার্শনিক বললেনই। না না, আমি আপনাকে বলছি না, আমি হুজুরদের বয়ানের কথা বলছি। আমি তো আপনার কথা। আচ্ছা কি বলছেন বলেন। যে আমি শিয়াল হচ্ছি কারণ আমি যা করছি এতে কেউ আমাকে না করছে না। না করার নাই। মানুষের বিবেক বুদ্ধি আছে না, না করবে কেন? আইন থাকতে হবে কেন? সরকার কি বলে আপনি ধর্ষণ করেন? সরকার কি বলে তুমি শিশু ধর্ষণ করো? সরকার কি বলে তুমি শিশু বলাৎকার করো? বলে না তো, সরকার তো বলে না। আমরা করি কেন? আমাদের বিবেক বুদ্ধি কোথায়? আমরা করি কেন? দেশের মানুষ হিসেবে আমরা করি কেন? তার মানে সরকারের কাজ হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং এটা কঠোর ব্যবস্থা নেয়া। মানুষ কিন্তু এই শিশু সামিয়াকে কি মারা রামিসাকে আল্লাহ নেই। রামিসার বাবা বলছে আল্লাহ নিয়ে গেছে, আমিও বলেছি আল্লাহ নিয়ে গেছে। আমরা সান্ত্বনার জন্য এটা বলি, সরকারও বলে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ রামিসাকে এত বিভৎস পদ্ধতিতে নিতে চাননি। রামিসাকে জোর করে পাঠানো হয়েছে আল্লাহর কাছে, এটা আল্লাহ নেয়নি। হুজুর আবার এটাও বলে একটা উসিলা দিয়ে আল্লাহ নিয়ে যায়। এইটা উসিলা হতে পারে না। এটা যদি উসিলা হয়, তাহলে তো রামিসার হত্যাকারী যে, সে তো ভালো কাজ করছে, আল্লাহর হুকুমে ভালো কাজ করে ফেলছে না, আল্লাহর হুকুম পালন করছে, এর তো কোনো অপরাধ না। এখন এটা আল্লাহর হুকুমে হয়নি, আল্লাহ এটা চাননি, এটা জোর করে তাকে হত্যা করা হয়েছে, তাকে রেপ করা হয়েছে, তাকে খণ্ডন করা হয়েছে। এটা আল্লাহ চাইতে পারে না, আল্লাহর ইচ্ছাই হয় না, আল্লাহ নিয়ে গেছেন, এটা হয় না। এটা হইল সে একটা ক্রাইম করেছে, জঘন্য আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ক্রাইম করেছে, তার মানুষের ইচ্ছার বিরুদ্ধে ক্রাইম করেছে, মানুষের মনে আঘাত দিয়েছে বিধায় তার পৃথিবীতেও বিচার হবে, আল্লাহর
ইচ্ছার বিরুদ্ধে সেই হিংস্র কাজটি করেছে, জঘন্য শাস্তি পরকালে তার জন্য আছে। জি জি, ফরিদ ভাই বলবেন। 100%। জি। ফরিদ ভাই, আমি আপনার সেই শিয়ালের গল্পটা নিয়ে 1 মিনিট বলতে চাই আগে। জি বলেন। ধরে নিলাম বাংলাদেশের নারীরা শিয়াল, আমি কিন্তু ওই হুজুরদের ব্যাখ্যা করতেছি না, নারীরা মুরগি, মুরগি মুরগি, হুজুরের সব শিয়াল। নারীরা মুরগি, বুঝলাম পুরুষরা নারীরা শিয়াল। মুরগি তাদের দৃষ্টিতে, হুজুরদের দৃষ্টিতে। তো মাদ্রাসার পোলাপান কিভাবে মুরগি হলো এটা তো আমি বুঝলাম না। তাও আবার ছেলে পোলাপান, এটা কেমনে? এগুলা রাতা মুরগি, রাতা বলে না, পুরুষ মুরগি, পুরুষ মোরগ। এরা কিরকম যে এদের চোখে রাতাকে ধরে ফেলে, ডালমি কুস্ত কালা হায়। রাতারেও মুরগি মনে করে, মানে পুরুষ মোরগ, তার মানে কি মোরগ দাঁড়াইলো? মুরগি মনে করে। তার মানে তাদের মুরগির যে যুক্তি এটা কাজে খাটলো না। এমনকি তারা যে দাবি করে শরিয়া আইন জারি থাকলে সব ঠিক হবে, সেটাও টিকলো না দোপে। যাই হোক, এখন আসি, আমি একটু না আপনার প্রসঙ্গের বাইরে একটু বলতে চাই। সেটা হলো আমাদের ফ্রড মাজাহার সাহেব কিন্তু আছেন, ওই যে লুঙ্গি মাজাহার, যাকে আমি নাম দিয়েছি লুঙ্গি বাম, চিঙ্কু বাম, তিনি কিন্তু বেজায় গুসা করেছেন আরেক সাংবাদিকের উপরে। তিনি বলেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব একমাত্র বাংলাদেশের দেশপ্রেমিক দল হলো আমার ভাবির পোলাদের দল এনসিপি। শুনেছিলেন তো এটা? এবং তিনি তেরে গেছেন, ঠিক যেমন জামাতের এমপি, জামাতের কর্নেল কি যেন ওর নাম, বাতেন নাকি ফাতেন না কাতেন না মাতেন না জাতেন, সে যেভাবে খেপে গিয়েছিল দুদু ভাইয়ের উপরে, তেমনি ফরিদ ভাই এই থামে, আমার মনে থাকবেন, আপনি একটু মনে রাখেন দাদা, দুদু ভাইটির উপর খেপে গেছে, এই প্রশ্নটার একটু জবাব দিই। কবি সাহেব, আপনি যে টাকা দিয়ে বই ছাপেন তা আমরা জানি, আপনারা আপনার কথা দিয়ে নিয়ে হবে বিশ্লেষণ। হৃদয় খান সাহেব, ওই হৃদয় খান এগিয়ে গেছে, ভাইয়া আপনি আসেন, আপনারা কিছু টাকা পয়সা দিব, আপনি কিছু বই ছাপেন, আচ্ছা, আসেন। আমিও লিখতে না, আপনি বলার দরকার নাই, তা আমি বলতেছি তো, আমি বলে দিচ্ছি, আপনি আসেন, কিছু বই ছাপাবো, ফরিদ ভাইও কিছু ছাপাবে, টাকা দেবে, আমিও কিছু ছাপাবো, টাকা দেবো। আর কবি যদি আপনারা দিয়ে ছাপাইতে চায় তাহলে উনি কিভাবে ছাপেন আমি জানি না, ওনার কথা উনি বলবেন, আমাদের দুইজনের টাকাটা অন্তত নিয়ে যান আপনি। জি। অনন্যার মনির ভাইকে এই কথা আমি বললাম সেদিন, মনির ভাই এসছেন, তো মনির ভাই বললো ওদের আমার সাথে কথা বলতে বলো, আমি তো দীর্ঘদিন আপনার বই ছাপি। এরা হইলো পেয়ারা পাকিস্তানি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে এরা প্রপাগান্ডা চালাবে। আমাকে একটু বল, Sure, sure, sure. কারণ দেখুন, টাকা দিয়েও যদি কেউ বই ছাপে, আমি তাকে অসম্মান করছি না। কারণ কি, ডেরেক ওলকাট যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 89 সালে একটা মহাকাব্য লেখার জন্য, ওমারাস, তিনি তার প্রথম বই টাকা দিয়ে ছেপেছিলেন, নিজের টাকা দিয়ে, মায়ের থেকে $200 নিয়ে তিনি বই ছেপেছিলেন। রবীন্দ্রনাথ তার প্রথম মানে যে বইটা নোবেল পুরস্কার পেয়েছে তার 200 কপি তিনি লন্ডনে যখন প্রথম যান ব্যারিস্টারি পড়তে, আপনারা জানেন কিনা জানি না, রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ার জন্য পাঠানো হয়েছিল, তিনি সেই বই সংস অফারিং ছেপে তিনি বন্ধুদের কাছ ভিতরে 200 কপি বিলু করে এসেছিলেন। হ্যাঁ, এবং তাতে করে সমস্যা। আচ্ছা, আপনি আর বাড়াইন না, এটা এখানে শেষ করতে, এটা আপনাকে অসম্মান করে লিখছে, কিন্তু আমরা সম্মানিত বোধ করছি, বুঝছেন। আমি আবার বলি, আমার কথাটা বলি, আমি জীবনে একটা বই বাইর করেছি 2018 সালে বই মেলায়। এখন আমি অখ্যাত লেখক, আমার বই তো আর কেউ নিয়ে আমার ছাপাইয়া টাকা দিব না, বা আমার বই বিনা খরচে টাকা বিনা বিক্রি হইব কিনা, সে ইনভেস্ট করবে কেন? আমি বললাম আপনার বই ছাপাইতে যে খরচটা লাগে সেটা আমি দেব, আমার একটা বই আপনি বের করে দেন। আমি কোনোদিন লিখেছি নাকি? আমার বই আমার সে চেনে নাকি লেখক হিসেবে? আমার দর্শকরা, পাঠকরা লেখক হিসেবে চিনে না। কিন্তু আমি কি করেছি, যে আচ্ছা খরচটা যেটা লাগে সেটা আপনি দেব, তবু আমার একটা বই আপনি ছাপান। তো কাইন্ডলি তারা ছাপিয়েছে। এখন এটা কি অপরাধ হয়ে গেল নাকি? এটা কি হইলো? এখন আমি যদি পপুলার লেখক হয়ে যাই, তখন আমার বই ছাপতে আসবে। হুমায়ুন আহমেদকে টাকা দিয়ে ছাপাইছে নাকি? উনি আমাকে মানে খুব বাজে লেখক হিসেবে চিন্তা করছেন, ঠিক আছে। তাহলে আমার পোল্যান্ডে যে 2টো বই ছাপা হয়েছে, এই যে মেক্সিকোতে 2টো বই ছাপা হয়েছে, তারপরে তাইওয়ানে বই ছাপা হয়েছে, এগুলিও টাকা দিয়ে, আবার টাকা দিয়ে পুরস্কার নিচ্ছে। আবার আরেক কথা, আপনার সব কথা সব যোগ্যতা বেরিয়ে যাবে। গত অনুষ্ঠানেও আপনি আপনার সবকিছু অনেক কিছু বলেছেন। আমি ভালো কথা বলি, এই মুহূর্তে একটা আমি মেসেজ পেলাম, কোথেকে মেসেজ পেয়েছি জানে? ইন্দোনেশিয়া থেকে। ইন্দোনেশিয়া আগামী সপ্তাহে যে আন্তর্জাতিক কবিতা উৎসব হবে, আয়োজক আমাকে লিখেছেন, আমার জন্য কি একটা ফেভার করতে পারেন, বাংলাদেশের এই সাইজের একটা পতাকা নিয়ে আসবেন।
ভাইরে, আমি বাংলাদেশের পতাকা বহন করছি বহু বহু দেশে, আমি এখানেই থাকি এবং এটা আমার প্রাইড, আমি বুকে বাংলাদেশের পতাকা ধরে রাখি। Thank you. ওকে ওকে, আমি একটা পরামর্শ দিই প্রিয় দর্শক, আপনারা যারা নতুন লেখক আছেন, নতুন লিখতে চান, লেখা এগিয়ে যেতে চান, আপনারা যেভাবে হোক টাকা দিয়ে হইলো আপনার প্রথম বইটা আপনি ছাপানোর ব্যবস্থা করুন। তারপরে যদি আপনি পপুলারিটি পান, আপনার বই যদি, আপনার গল্প, আপনার লেখা, আপনার কবিতা যদি পাঠকরা পছন্দ করে, তারপরে ওই প্রকাশকরা আপনার কাছ থেকে নিয়ে প্রথমে হয়তো টাকা দেবে না, তাদের খরচেই ছাপাবে। এরপরে যদি আরো পপুলার হয়ে যান, আপনার বই ওরা টাকা দিয়ে নেবে। জি, আমি ফরিদ ভাই, একটা ঘোষণা দিচ্ছি, যে ঘোষণাটি আছে, আমি গত বছর 3 জন কবির আমি একটা আহ্বান করেছিলাম, পাণ্ডুলিপি আহ্বান করেছিলাম। 3 জন কবির 3টা বই গত বছর আমি ঢাকা থেকে বের করে দিয়েছি এবং তাদেরকে 10,000 করে টাকাও দিয়েছি। এর জন্য যে আমার কোনো ইনকাম হচ্ছে তা নয়, আমি বাংলা সাহিত্যের বিকাশের জন্য এই কাজটি দীর্ঘদিন ধরে কিন্তু একটু একটু করে করছি, কিন্তু এবছর আমরা সেটা দেইনি। আপনি যদি সত্যিকারের অর্থে আপনার একটা ভালো পাণ্ডুলিপি থাকে, আপনি যদি আমাকে পাঠান, আমি যদি মনে করি এটা প্রকাশযোগ্য, আমি আমার টাকায় প্রকাশ করে দেবো। শব্দগুচ্ছ press ওকে ওকে ওকে, আমি প্রথম অফারটা ফরিদ ভাইকে দিই। ফরিদ ভাই, আপনার কোনো পাণ্ডুলিপি যদি লেখা থাকে, কোনো কিছু যদি তৈরি থাকে, কবিবরের কাছে অনেক পাঠাবেন। বিখ্যাত মানুষ, যে না 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 না, তার বই যে কোনো প্রকাশক বের করবে, এতে কোনো সন্দেহ নেই। আমি অরূপ ভট্টাচার্যের একটা কথা পড়ি। সোহেল ভাই, একটা রামিসা দেখলেন যাত্রাবাড়িতে, রিক্সা চালক আরো মানুষ নিয়ে একজন মেয়ের উপর অনাচার করেছে, সেই নারী আজকে মারা গেছেন। আচ্ছা, মহিলা না বলে নারী বলবেন, নারী মারা গেছেন, বাংলাদেশের খবর আসেনি। চিন্তা করুন, আজকে কিছু পেপারে এসছে। আচ্ছা, দুঃখজনক, খুবই দুঃখজনক। এগুলো তো আচ্ছা একটা রামিসারটা হাইলাইট হয়েছে, কিন্তু বহু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আমরা জানি না। জি, খুবই দুঃখজনক। সমস্ত ধর্ষণের বিরুদ্ধে নিন্দা জানাই, সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানাই। কি বিভৎস, কি নৃশংস! ধর্ষণ করে তো করে, এরপর তাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। দুঃখজনক, এটা মানে মানা যায় না। ফরিদ ভাই একটু বলবেন। জি প্লিজ। আমরা শেষের দিকে এসে গেছি, রাত পহলে ঈদ। রাত পহলে ঈদ, সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাইলাম। আচ্ছা, আরেকটা আবার একটু থামাই আপনাকে। খন্দকার ইসমাইল ভাই ঈদের গান শুনতে চাই। আমি এত পপুলার শিল্পী, এটা আর শুনেন না, আমি এত পপুলার এটা আমি জানতাম না। আমার গান পপুলার হয়ে গেছে, পপুলার হয়ে গেছে। আচ্ছা, ওই আমাদের কবির লেখা একটা ঈদের গান আসতেছে, আশা করি 2-1 ঘন্টার মধ্যে এটা রিলিজ হবে। ঠিক আছে, ঈদের গান আসবে আগামীকাল পরশু, আমরা শোনাতে চেষ্টা করব। এই ভাই যেহেতু প্রসঙ্গটা তুললেন, আমরা বললাম গান না শুনে আপনারা গানের কথা দেখবেন, কথা শুনবেন, গানের ভিডিও দেখবেন। সিঙ্গারের গান শুনে লাভ না, আমার গান শুনেন না। এবং আন্তর্জাতিক গান এই অর্থে যে সুর করেছেন ভারতের একজন, লিখেছেন যিনি ইউএসএ থাকেন, আর গান করবেন যিনি এখন কানাডায় বসবাস করছেন। এটা আন্তর্জাতিক, ও মিউজিক করেছেন যিনি ঢাকায় বসবাস করেন। আরে একটা আমি এবার আরেকটু বলি। আপনি আন্তর্জাতিক গান তো বললেন, আমি বলি এটা আমেরিকায় লেখা হয়েছে, কলকাতায় সুর হয়েছে। ঠিক আছে, তারপরে সেই সুর এবং সেই লেখা কানাডাতে এসছে, সেই সুর এবং সেই লেখা আবার বাংলাদেশে গেছে, বাংলাদেশে সেই সুর অনুযায়ী আবার একজন মিউজিক করেছে, আবার মিউজিক ডিরেক্টরের পেমেন্ট কোত্থেকে দেব, সে আবার কানাডায় ফোন করেছে, কানাডা আবার আমেরিকায় তার ছোট ভাইকে ফোন করেছে, তার ছোট ভাইকে বলা হয়েছে যে তুই মিউজিক ডিরেক্টরের টাকাটা যেভাবে পাঠাই দে, আমার কাছে তো নাই, তুই ব্যবস্থা কর যেভাবে হোক। সে আবার মিউজিক ডিরেক্টর আবার আমার সাথে কথা বলে না 4-5 দিন। আমি তো হতাশ। সে ধরে না, বিকজ অফ তার পেমেন্ট যেটা দেওয়ার দরকার সেটা তো দিতেই হবে, মিউজিক করেছে সে। সেইটা যখন টাকা দেয়া হইলো, সম্মানই দেয়া হলো, তখন সে বলছে যে মোবাইল এবার ঠিক হয়েছে। সে আগে বলছে মোবাইল নষ্ট হয়ে গেছে, তো টাকা দেওয়ার পরে মোবাইল ঠিক হয়েছে। মোবাইল ঠিক হওয়ার পর সেটার আবার কম্পোজিশন হয়েছে, ভয়েস মিউজিক একসাথ করা হয়েছে, সেইটা আবার বাংলাদেশে পাঠানো হয়েছে, বাংলাদেশ থেকে কানাডায় পাঠানো হয়েছে, কানাডা থেকে আবার আমেরিকায় গেছে, আমেরিকা থেকে আবার কলকাতায় গেছে, কলকাতা থেকে আমরা আবার তাকে অর্ডার করেছি, বাইরে এবার ফাইনাল করো। এখন এখানে এসছে, এখানে আবার আন্তর্জাতিক ভাবে কানাডায় শুটিং হয়েছে। শুটিংটা এক জায়গায় কানাডাতে হয়েছে, টরন্টোতে। এখন সেটা আবার বাংলাদেশে গেছে, বাংলাদেশে এডিট হবে, বাংলাদেশে এডিট হয়ে আবার কানাডায় আসবে, কানাডায় এডিট হবে, কানাডায় আবার ফাইনাল হলে সেইটা আবার বাংলাদেশ থেকে থাম্বনেইল তৈরি করা হবে। বাবারে আর পারবো না। ফরিদ, আপনি একটা গান গাইয়ে দেন। একটু এখানে অ্যাড করা দরকার। এই সুরকার সুস্নাত বন্দ্যোপাধ্যায় খুব ভালো সুরকার শিল্পী এবং তার গান
সারেগামাপাতেও গাওয়া হয়েছে। তিনি আমাকে বললেন, আমাদের ছোট ভাইয়ের মতো, বললেন যে গানটা কিন্তু খুব ভালো গেয়েছেন। প্রথম আমাকে বলছেন, দেখুন আমার শুনে কিন্তু সবাই গান করতে পারে না, তারপরে বললেন না গানটা কিন্তু খুব ভালো গেয়েছেন। সো দ্যাটস ইউর ক্রেডিট। জি জি, ফরিদ ভাই প্লিজ এই গান থেকে বাঁচান। জি, কিছু বলেন। যে শোনেন, এই পাবলিক যে গান শুনতে চায় এর জন্য তাই তো আপনারাই একজনে লেখেন, শুনছেন, আরেকজনে গান পাবলিকের রুচি আপনি বাড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনা যেমন পদ্মা ব্রিজ বানিয়েছে, মেট্রো রেল বানিয়েছে, 4 লেন পথ বানিয়েছে, সুন্দর ঢাকাতে গাজীপুর দিয়ে ফুলের রাস্তা বানিয়ে দিয়েছে ময়মনসিংহ পর্যন্ত। এগুলো দেখার পর যেমন তাদের রুচি বেড়ে গেছিল, সরকারি চায় না, আরো চাই। তো আপনারা গান শুনিয়েছেন, সুর দিয়েছেন, কবিতা লিখেছেন, এগুলো তো আরো চাইবে। জনগণকে দোষ দেন কেন? এই দায় তো আপনারা নিতে হবে। জনগণকে দোষ দিই না, জনগণকে দোষ দিই নেই, অনুপ্রাণিত হয়েছি। আমি বলছি এটা জনগণের পক্ষে আপনারা এরপরে আরো সুন্দর সুন্দর গান নিয়ে আসবেন, গাইবেন, লিখবেন, আমরা শুনবো। এবং আমি এই ব্যাপারে কথা জনতার বলতে